চলমান ইরান ইসরায়েল সংঘর্ষের ষষ্ঠ দিনে উত্তাপ আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড জানিয়েছে তারা 17 জুন রাতে ইসরায়েলকে লক্ষ্য করে ফাতাহ-1 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে, যা ইসরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে প্রথমবার ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হয়। আইআরজিসি জানায় অপারেশন ট্রু প্রমিস 3 এর অংশ হিসেবে ফাতাহ-1 ক্ষেপণাস্ত্র কৌশলগতভাবে ব্যবহার করা হয়েছে। তারা দাবি করেছে ক্ষেপণাস্ত্র আয়রন ডোম সহ ইসরায়েলের প্রতিরক্ষা বলয় ভেদ করতে সক্ষম হয়। এই ক্ষেপণাস্ত্র প্রথম 2023 সালে উন্মোচিত হয়েছিল এবং আয়াতুল্লাহ আলী খামেনির নির্দেশে নামকরণ করা হয়েছিল ফাতাহ-1। জর্ডানের সংবাদ মাধ্যম রয়্যাল নিউজ জানিয়েছে ইরানের হামলায় মাত্র 20 মিনিটের ব্যবধানে অন্তত 30টি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের বিভিন্ন অঞ্চলে আঘাত হানে। হামলার পরপরই তেল আবিব সহ একাধিক শহরে বেজে ওঠে সতর্কতা সাইরেন। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, বুধবার ভোরে আকাশে একের পর এক ক্ষেপণাস্ত্রের ছায়া দেখা গেছে। তেহরান থেকে ছোড়া এক হামলায় ইসরায়েলের একটি পার্কিং এলাকায় আগুন লেগে যায় এবং প্রায় 20টি গাড়ি পুড়ে যায়। একই সময়ে জর্ডান ও উত্তর ইসরায়েলের উচ্চ এলাকায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত ও ধ্বংসের খবর পাওয়া গেছে। এগুলো প্রতিরক্ষার ক্রমবর্ধমান সক্ষমতার প্রতিফলন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয়ার দাবি জানিয়েছে ইরানের রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি। এক বিবৃতিতে আইআরজিসি জানিয়েছে ইরানের ফাতাহ মিসাইলগুলো ইসরায়েলের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করেছে। ইরানের একটি সূত্র জানায় ফাতাহ-1 এর পর ইরান সিজিল ও আবাবিল নামের শক্তিশালী ক্ষেপণাস্ত্র ছোড়ার জন্য প্রস্তুতি শুরু করেছে। সংবাদ মাধ্যম আল জাজিরার আইআরজিসি এক বিবৃতিতে বলেছে, এ হামলা দেখিয়ে দিয়েছে যে ইরান দখলকৃত ভূখণ্ডের আকাশসীমায় সম্পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে এবং সেখানে বসবাসকারী জনগণ ইরানি হামলার সামনে সম্পূর্ণরূপে অরক্ষিত। বিবৃতিতে বলা হয়েছে, এ মিসাইল হামলা প্রমাণ করে আমরা অধিকৃত অঞ্চলগুলোর আকাশের ওপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করতে পেরেছি। পাশাপাশি ওই বিবৃতিতে আরও দাবি করা হয়, ইসরায়েলি গোয়েন্দা কেন্দ্রে হামলায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান। দেশটির দাবি, এ হামলায় এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে যা শনাক্ত করা যায় না। এ ক্ষেপণাস্ত্র একাধিক স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাও ভেদ করতে সক্ষম হয়েছে বলেও দাবি করেছে তেহরান। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থাকে দেয়া এক বিবৃতিতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিক বলেন, আজকের হামলায় আমরা এমন ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছি যেগুলো শনাক্ত বা প্রতিহত করা সম্ভব নয়। তিনি বলেন, এ হামলা ছিল ইসরায়েলিদের জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত এবং এ ধরনের আরও হামলা তারা ভবিষ্যতে দেখতে পাবে। ইরান এর আগে জানায় তাদের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের একটি সামরিক গোয়েন্দা কেন্দ্র এবং মোসাদের পরিকল্পনা অফিস লক্ষ্যবস্তু ছিল। তেহরানের একটি সূত্র দাবি করে, ইহুদিবাদী সরকার দীর্ঘ যুদ্ধের জন্য প্রস্তুত নয়। তাছাড়া আমাদের সামরিক বাহিনীর কাছে এমন কিছু উন্নত প্রযুক্তি রয়েছে যেগুলোর ব্যবহার এখনো শুরুই করা হয়নি। অন্যদিকে আইডিএফ গত কয়েক রাতে তেহরানের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় ব্যাপক আঘাত হানে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র ও বায়ুবিরোধী প্রযুক্তি উৎপাদন কেন্দ্র, খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন স্থল, ইমাম হোসেন বিশ্ববিদ্যালয়, যা আইআরজিসি এর বৈজ্ঞানিক ও প্রযুক্তি কেন্দ্র হিসেবে বিবেচিত। ফাতাহ-1 প্রথমবার সরাসরি ইসরায়েলে সফল হানা দেওয়ায় ইরান ইসরায়েল যুদ্ধ আরও তীব্র হতে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। এদিকে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষার সক্ষমতা, বিশেষ করে আয়রন ডোম ও অন্যান্য প্রতিরক্ষামূলক ব্যবস্থা কতটা কার্যকর তা নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে ফাতাহ-1 এর হামলার পর।
ইরানের পাল্টা হামলায় বেশ খানিকটা বিপাকে পড়েছে ইসরায়েল। ইরানের একের পর এক হামলা ঠেকাতে গিয়ে সংকটের মুখোমুখি হতে চলেছে নেতানিয়াহুর দেশ। ফুরিয়ে আসছে ইসরায়েলের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র। বুধবার ওয়াল স্ট্রিট জার্নালের বরাতে আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনটিতে বলা হয়েছে, ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থার জন্য গুরুত্বপূর্ণ অ্যারো ইন্টারসেপ্টরের মজুদ কমে যাচ্ছে। এই ঘাটতি ইরানের দূরপাল্লার ব্যালিস্টিক মিসাইল প্রতিহত করার ক্ষমতাকে প্রভাবিত করতে পারে। নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন কর্মকর্তার বরাতে প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র এই সমস্যা সম্পর্কে কয়েক মাস ধরে অবগত রয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতে হলে যুক্তরাষ্ট্র স্থল, সমুদ্র ও আকাশে অতিরিক্ত ব্যবস্থা নিয়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। তারা বলেছে, ইসরায়েল অস্ত্র সংক্রান্ত বিষয়ে কোনো তথ্য প্রকাশ করবে না। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর সমালোচনা করেছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে, মার্কিনদের এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি এক এক্স পোস্টে এমন মন্তব্য করেন। বুধবার দেওয়া পোস্টে শি জিনপিং লিখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে যুদ্ধ ও পুলিশি কার্যক্রমে $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতরভাবে আহত হয়েছে। অন্যপক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। ইরান ও ইসরায়েলের মধ্যবর্তী সংঘাত আরও ঘনীভূত হচ্ছে। শির পোস্টেই আগেই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অভিযোগ করেছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ অস্থিরতা আরও বাড়াচ্ছেন। এদিকে ইরানে এক ঝাঁক ড্রোন হামলা করেছে ইসরায়েল, তবে দেশটির ছাড়া এসব ড্রোন আটকে দিয়েছে ইরান। বুধবার আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। ইরানের পুলিশের মুখপাত্র সাইদ মন্তেজেরেল মাহাদির উদ্ধৃতি দিয়ে ইরানি লেবার নিউজ এজেন্সি জানিয়েছে, পুলিশ বিভিন্ন প্রদেশে শত্রুপক্ষের ড্রোন কারখানা এবং ড্রোন ব্যবহারকারী যানবাহনও চিহ্নিত করেছে। ইরানের পুলিশ জানিয়েছে, ইসরায়েল থেকে ছোড়া অন্তত 14টি ড্রোনকে প্রতিহত করা হয়েছে। এর আগে ইসরায়েলের সামরিক বাহিনী জানায়, রাতভর ইরানে বিমান হামলা চালানো হয়েছে। এই অভিযান 50টির বেশি যুদ্ধ বিমানে অংশ নিয়েছে। যুদ্ধ বিমানগুলো তেহরানের একটি ইরানি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র এবং বেশ কয়েকটি অস্ত্র কারখানায় হামলা চালায়। অন্যদিকে দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সংযুক্ত আরব আমিরাতের ক্রাউন প্রিন্স টেলিফোনে কথা বলেছেন। উভয় দেশের রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার তারা কথা বলেন। আমিরাতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে পরিচালিত WMM সংবাদ সংস্থা এই তথ্য জানিয়েছে। শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান এই চ্যালেঞ্জিং সময়ে ইরান এবং তার জনগণের প্রতি সংযুক্ত আরব আমিরাতের সংহতি প্রকাশ করেছেন। শেখ মোহাম্মদ জোর দিয়ে বলেন, সংযুক্ত আরব আমিরাত উত্তেজনা হ্রাস করতে এবং এই অঞ্চলে নিরাপত্তা আর স্থিতিশীলতা পুনরুদ্ধারের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য সকল সংশ্লিষ্ট পক্ষের সাথে নিবিড় আলোচনা চালিয়ে যাচ্ছে। এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সংঘাতে জড়ানোর সমালোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তার মতে, মার্কিনদের এই ধরনের সিদ্ধান্ত ভুল ছিল। ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্রের ভূমিকার বিরোধিতা করে তিনি এক এক্স পোস্টে এমন মন্তব্য করেন। বুধবার দেওয়া পোস্টে শি জিনপিং লিখেন, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও পুলিশি কার্যক্রম $8 ট্রিলিয়ন ব্যয় করেছে। হাজার হাজার আমেরিকান সৈন্য মারা গেছে বা গুরুতর আহত হয়েছে। অন্যপক্ষে লাখ লাখ মানুষ মারা গেছে। মধ্যপ্রাচ্যে যাওয়া মার্কিনদের সবচেয়ে খারাপ সিদ্ধান্ত ছিল। এছাড়া ইসরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনা, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। ফোন আলাপের সময় এরদোয়ান কূটনীতিকে ইরানের পারমাণবিক সমস্যা সমাধানের একমাত্র উপায় বলেই মনে করেছেন।
Sometimes they have to fight it out, but we're going to see what happens. ফোনালাপে এরদোয়ান দুই দেশের মধ্যে চলমান বিষয়ে প্রয়োজনীয় যে কোনো প্রচেষ্টা চালানোর জন্য আঙ্কারার প্রস্তুতিও ব্যক্ত করেন। এর আগে শনিবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গেও কথা বলেন এরদোয়ান। ফোনালাপে এরদোয়ান বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু পুরো মধ্যপ্রাচ্যে আগুন লাগাতে চাচ্ছেন। নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে পারমাণবিক আলোচনার ব্যাঘাত ঘটিয়েছেন। G7 জোট ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছে। অন্যদিকে তেহরানবাসীকে তাদের শহর ছাড়ার কথা বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানবাসী ট্রাম্পের এমন বার্তায় পাল্টা প্রশ্ন করেছেন কিভাবে 1 কোটি মানুষ শহর ছাড়বে। আবার ফরাসি প্রেসিডেন্ট বলেছেন ইরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। সব মিলিয়ে ইরান ইসরায়েল যুদ্ধ নতুন মাত্রা তৈরি করেছে, যা ভিন্ন কিছুর ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইরানের সঙ্গে চলমান সংঘাতে ইসরায়েলের প্রতি সমর্থন জানিয়েছেন G7 জোটের নেতারা। তারা মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার উৎস হিসেবে ইরানকে দায়ী করেছেন। এক যৌথ বিবৃতিতে G7 জোটের নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনারও আহ্বান জানিয়েছেন। 2023 সালের অক্টোবর থেকে শুরু হওয়া গাজা যুদ্ধের কারণে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যে ইসরায়েল ইরান পাল্টাপাল্টি হামলার জেরে অঞ্চলটির পরিস্থিতি আরও খারাপ হয়েছে। এবছর কানাডায় অনুষ্ঠিত হয় 51তম G7 শীর্ষ সম্মেলন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের কারণে এবারের সম্মেলন অনেকটা আড়ালে পড়ে যায়। সম্মেলন ছেড়ে আগেভাগেই দেশে ফিরে যান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি ঠিক কী কারণে সম্মেলন শেষ না করেই যুক্তরাষ্ট্রে ফিরে গেলেন তা স্পষ্ট নয়। ট্রাম্প শুধু বলেছেন তিনি গুরুত্বপূর্ণ কারণে ওয়াশিংটনে ফিরে যাচ্ছেন। তবে তার ফিরে যাওয়ার সঙ্গে যুদ্ধবিরতির সম্পর্ক থাকার বিষয়টি তিনি অস্বীকার করেছেন। বিবিসির খবর অনুযায়ী G7 সম্মেলন শেষে সাধারণত সদস্য দেশগুলো একটি যৌথ বিবৃতি দেয়। ট্রাম্প সম্মেলন শেষ না করেই দেশে ফিরে গেলেও যৌথ বিবৃতিতে সই করে গেছেন। বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে, আর ইরান হলো সন্ত্রাসবাদের উৎস। ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা উচিত নয়। মধ্যপ্রাচ্যে সহিংসতার বিস্তার রোধে সংকট নিরসনের আহ্বানও বিবৃতিতে জানানো হয়েছে। ট্রাম্প কানাডা ছেড়ে যাওয়ার সময় সাংবাদিকদের বলেছিলেন তার আগেভাগে ফিরে যাওয়ার সুনির্দিষ্ট কারণ আছে। ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেছিলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরের আলোচনা শুরু হতে পারে। যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয়। ফ্রান্স তা সমর্থন করবে। এর পরপরই ট্রাম্প নিজেই জানান ফরাসি প্রেসিডেন্টের এমন কথা ঠিক নয়। তিনি জানেনই না ট্রাম্প এখন কেন ওয়াশিংটনের পথে। তবে এটা নিশ্চয়ই কোনো যুদ্ধবিরতির কারণে নয়। তার ফেরাটা এর চেয়েও অনেক বড় কোনো কারণে। এদিকে বল প্রয়োগ করে তেহরানের সরকার পরিবর্তন প্রচেষ্টার বিরুদ্ধে সতর্ক করেছেন ফরাসি প্রেসিডেন্ট। তিনি বলেছেন তেহরানের সরকার উৎখাতের চেষ্টা হবে একটি কৌশলগত ভুল। কানাডায় G7 সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি। ফরাসি প্রেসিডেন্ট আরও বলেন যারা মনে করেন বাইরে থেকে বোমা ফেলে কোনো দেশকে জোর করে উদ্ধার করা যায় তারা বরাবরই ভুল করে এসেছেন। ইরান ও ইসরায়েল উভয়কে বেসামরিক নাগরিকদের উপর হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি। সাংবাদিকদের সঙ্গে তার কথা বলার সময় খবর আসে মধ্যপ্রাচ্যের চলমান সংকট সামাল দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প G7 সম্মেলন থেকে আগেভাগে বেরিয়ে যাচ্ছেন। ট্রাম্পের আগেভাগে সম্মেলন ত্যাগের বিষয়ে জানতে চাইলে ফরাসি প্রেসিডেন্ট বলেন ইরান ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব নিয়ে যুক্তরাষ্ট্র এখন এমন একটি পর্যায়ে আছে যেখান থেকে আরও বিস্তৃত পরিসরে আলোচনা শুরু হতে পারে। তিনি মনে করেন এটা ভালো একটি দিক। প্রেসিডেন্ট বলেন যুক্তরাষ্ট্র যদি যুদ্ধবিরতির ব্যবস্থা করতে পারে তবে সেটা খুব ভালো একটি বিষয়। ফ্রান্স তা সমর্থন করবে। এদিকে ইরানের রাজধানী তেহরান ছাড়ার চেষ্টা করছেন অনেক মানুষ।
তবে গত কয়েকদিনের মতোই তেহরানের রাস্তাঘাট এখনও যানজটে ঠাসা। বিবিসি পার্সিয়ানের প্রতিবেদক ঘঞ্চে হাবিবি জানান তিনি এমন একটি পরিবারকে চেনেন যারা তেহরান থেকে রওনা হয়ে গন্তব্যে পৌঁছেছে 14 ঘন্টা পর, অথচ এই যাত্রাপথ সাধারণত 3 ঘন্টায় শেষ হওয়ার কথা। এত সময় লাগলেও শেষ পর্যন্ত তেহরান থেকে বেরিয়ে আসতে পারায় পরিবারটি নিজেদের ভাগ্যবান মনে করছে। তেহরানের বাসিন্দাদের আরও অনেকেই এমন কথা বলছেন। তারা রাজধানী থেকে বেরিয়ে আসতে পেরে কিছুটা স্বস্তি পেয়েছেন। তবে তাদের অনেকে আবার উদ্বিগ্ন প্রিয়জনদের নিয়ে, যারা এখনও তেহরান ছাড়তে পারেননি। বিবিসির এই সাংবাদিক গত রাতে তার এক বন্ধুকে জিজ্ঞেস করেছিলেন তিনি তেহরান ছাড়তে পেরেছেন কিনা। জবাবে বন্ধু বলেন, রাস্তা একেবারে আটকে আছে, এখন বেরোলে শুধু যানজটে আটকে থাকতে হবে, আর এই সময়ে তা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না। প্রথমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তেহরানের একটি অংশের বাসিন্দাদের এলাকা ছাড়তে বলেন। এরপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সবাইকে তেহরান ছেড়ে যেতে হবে। সংঘাতের মাত্রা দিন দিন বাড়ছে। এমন অবস্থায় ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাত বন্ধে পদক্ষেপ নিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে ইরান। তেহরান বলেছে ইসরায়েলের উপর যুদ্ধবিরতির জন্য চাপ প্রয়োগ করাই সংঘাত বন্ধের একমাত্র উপায়। অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন তার দেশ এখন বিজয়ের পথে রয়েছে। ইসরায়েলি বাহিনী ইরানের শহরগুলোতে বিমান থেকে বোমা হামলা আরও জোরদার করেছে। পাল্টা জবাবে ইরানও শক্তি প্রদর্শন করেছে। সংঘাতে এখন পর্যন্ত দেশটির সবচেয়ে বেশি সফলতা হলো ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে ইসরায়েলের শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করা। সোমবার এক্সে এক পোস্টে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি লিখেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যদি সত্যিই কূটনৈতিকভাবে সমাধানে আগ্রহী হন এবং এই যুদ্ধ থামাতে চান, তাহলে তার পরবর্তী পদক্ষেপগুলো সে অনুযায়ী হবে। আব্বাস আরাকচি আরও বলেন, ইসরায়েলের অবশ্যই আগ্রাসন বন্ধ করতে হবে এবং আমাদের বিরুদ্ধে সামরিক হামলা পুরোপুরি বন্ধ না হলে পাল্টা জবাব অব্যাহত থাকবে। ওয়াশিংটন থেকে একটি ফোন কলই নেতানিয়াহুর মতো কাউকে থামাতে পারে, আর সেটা কূটনৈতিক সমাধানের পথ খুলে দিতে পারে। একাধিক সূত্র রয়টার্সকে জানিয়েছে তেহরানের পক্ষ থেকে কাতার, সৌদি আরব ও ওমানকে অনুরোধ করা হয়েছে তারা যেন প্রেসিডেন্ট ট্রাম্পের উপর চাপ সৃষ্টি করে, যাতে তিনি ইসরায়েলের উপর তার প্রভাব খাটিয়ে অবিলম্বে যুদ্ধবিরতিতে রাজি করাতে উদ্যোগী হন। বিনিময়ে ইরান পারমাণবিক কর্মসূচি নিয়ে সমঝোতা আলোচনায় নমনীয়তা দেখাবে। দুজন ইরানি এবং ওই অঞ্চলের 3টি কূটনৈতিক সূত্র রয়টার্সকে এই কথাগুলো বলেছে। ইসরায়েলের একটি বিমান ঘাঁটিতে সেনাদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেন, ইসরায়েল ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস এবং তাদের ক্ষেপণাস্ত্র ধ্বংস করা এই দুই প্রধান লক্ষ্য অর্জনের পথে রয়েছে। তিনি আরও বলেন, আমরা বিজয়ের পথে আছি, তেহরানের নাগরিকদের বলছি সরে যান, আমরা পদক্ষেপ নিচ্ছি। ওয়াশিংটনে তৈরি হচ্ছে এক নতুন যুদ্ধ পরিকল্পনার নকশা। হোয়াইট হাউসের গোপন সিচুয়েশন রুমে অনুষ্ঠিত হয়েছে এক জরুরি বৈঠক, যার আলোচ্য বিষয় ছিল যুক্তরাষ্ট্র সরাসরি ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাবে কিনা। সিএসবি নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সভাপতিত্বে অনুষ্ঠিত 1 ঘন্টা 20 মিনিট দীর্ঘ বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, সামরিক নেতৃত্ব ও গোয়েন্দা বিভাগের শীর্ষ কর্মকর্তারা। তবে বৈঠকে ট্রাম্প প্রশাসনের শীর্ষ উপদেষ্টাদের মধ্যে পূর্ণ মতৈক্য হয়নি। কেউ সরাসরি হামলার পক্ষে মত দিলেও কেউ আবার সম্ভাব্য পরিণতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন। বৈঠকে আলোচনায় উঠে আসে ইরানের ফোর্দো শহরে অবস্থিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র, যেটি একটি ভূগর্ভস্থ সুরক্ষিত স্থাপনা। ধারণা করা হচ্ছে কেবলমাত্র যুক্তরাষ্ট্রের বিশেষ ধরনের বাংকার বাস্টার বোমাই এটি ধ্বংস করতে সক্ষম। এদিকে হোয়াইট হাউসের এই আলোচনার ঠিক পরপরই প্রেসিডেন্ট ট্রাম্প ফোনে কথা বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে। যদিও তাদের আলোচনার বিষয়বস্তু প্রকাশ করা হয়নি, তবে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষিতে এটি যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ তা বলাই বাহুল্য।
the Islamic regime which has oppressed you for nearly 50 years. অন্যদিকে গত 3 দিনেই অন্তত 30টি মার্কিন এয়ার ট্যাঙ্কার বিমান ইউরোপে পাঠানো হয়েছে। এসব ট্যাঙ্কার যুদ্ধ বিমান ও বোমারু বিমানের জ্বালানি সরবরাহে ব্যবহার করা হয়, যা ভবিষ্যতের বড় ধরনের সামরিক অভিযানের ইঙ্গিত বহন করে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তবে তার এই বার্তার পরপরই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি স্পষ্ট করে বলেন, জায়োনিস্টদের সঙ্গে কোনো আপোষ নয়, ইরান কখনোই সমঝোতা করবে না। حامیان صهیونیستی ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ ইতিমধ্যেই দাবি করেছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তাদের একে একে হত্যা করা হচ্ছে। এ পর্যন্ত আইআরজিসির প্রধান, ইরানের সেনা প্রধান সহ বহু উচ্চপদস্থ কমান্ডার এবং কয়েকজন পরমাণু বিজ্ঞানী হত্যার শিকার হয়েছেন। কাটজ জানিয়েছেন ইতোমধ্যে 3টি পরমাণু স্থাপনায় সফল হামলা চালানো হয়েছে এবং আরও 10টি পারমাণবিক লক্ষ্যবস্তু ধ্বংসের দ্বারপ্রান্তে রয়েছে। কাটজ এক বিবৃতিতে আরও বলেন, আয়াতুল্লাহ খামেনির কি পরিণতি হবে তা যেন তিনি ভুলে না যান। তার প্রতিবেশী দেশের এক স্বৈরশাসকের কি হয়েছিল তা ইতিহাস স্মরণ করিয়ে দেয়। এই মন্তব্যে তিনি ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের নিহত হওয়ার প্রসঙ্গ তুলেছেন। تظاهرات کردن بودجه رو قطع کنید. বিশ্লেষকরা বলছেন ইসরায়েল ও ইরান মধ্যপ্রাচ্যে এক প্রকার ছায়াযুদ্ধে লিপ্ত ছিল এতদিন। তবে গাজা, লেবানন ও সিরিয়ায় ইরান সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর ইসরায়েলি হামলা, এর পাল্টা হুমকি এবং এখন হোয়াইট হাউসের সরাসরি ইরান হস্তক্ষেপের প্রস্তুতি, সব মিলে এটি সরাসরি যুদ্ধের দিকে গড়ানোর ইঙ্গিত দিচ্ছে। I guess people knew something was going to happen based on. এর পেছনে রয়েছে আরও এক গুরুতর ইস্যু, ইরানের পারমাণবিক কর্মসূচি। 2015 সালে স্বাক্ষরিত চুক্তি থেকে ট্রাম্প প্রশাসনের একতরফা সরে যাওয়ার পর ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি ব্যাপকভাবে জোরদার করে। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA জানিয়েছে ইরান বর্তমানে যে মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে তা পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক অঙ্গনে এখন বড় প্রশ্ন, যুক্তরাষ্ট্র কি সরাসরি ইরানের সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে? আর যদি তা সত্যি হয় তবে মধ্যপ্রাচ্য নয়, সমগ্র বিশ্বই এক ভয়াবহ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। আগামী 24 ঘন্টায় ভয়ঙ্কর কিছু ঘটতে পারে মধ্যপ্রাচ্যে। এই মুহূর্তে বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রে উঠে এসেছে পরমাণু অস্ত্র, যা ইরান ইসরায়েল যুদ্ধের চলমান অস্থিরতাকে দ্বিগুণ করে তুলছে। বিশ্লেষকরা বলছেন, আমেরিকা যদি ইসরায়েলের পক্ষ নিয়ে ইরানে হামলা চালায় তবে ইরানের মিত্ররাও চুপ করে বসে থাকবে না। হয়তো ইরানের পক্ষ নিয়ে যুদ্ধে জড়িয়ে যেতে পারে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া, যা বিশ্বকে স্মরণকালের সবচেয়ে বিধ্বংসী পরিস্থিতির মুখোমুখি দাঁড় করাতে পারে। একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের সংবাদ বিশ্লেষণে বলা হচ্ছে, বিশ্ববাসীর ধারণা ছিল ট্রাম্প এই যুদ্ধ বন্ধে ভূমিকা রাখবেন, কিন্তু তার অবস্থান বেশ জটিল করে তুলছে ইরান ইসরায়েল দ্বন্দ্ব। The objective of Israel's military operation ইরানের পারমাণবিক কর্মসূচি এখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে তেহরান মাত্র 1 সপ্তাহের মধ্যে 5টি পারমাণবিক অস্ত্রের জন্য প্রয়োজনীয় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে পারে এবং 2 সপ্তাহেরও কম সময়ে 8টি অস্ত্রের জন্য যথেষ্ট উপাদান প্রস্তুত করতে সক্ষম। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সর্বশেষ প্রতিবেদনে জানা গেছে যে ইরানের 60% সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ 408 কিলোগ্রামে পৌঁছেছে, যা 9টি পারমাণবিক অস্ত্র তৈরির জন্য যথেষ্ট। বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন যে ইরান এখন একটি দ্রুততর কাঁচা পারমাণবিক অস্ত্র তৈরির দিকে এগিয়ে যাচ্ছে। মার্কিন গোয়েন্দা সূত্রের মতে ইরান পাকিস্তানের পারমাণবিক বিজ্ঞানী একিউ খানের কাছ থেকে প্রাপ্ত নকশা ব্যবহার করে পুরাতন ধাঁচের পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারে, যা আধুনিক ডিজাইনের তুলনায় অনেক দ্রুত তৈরি করা সম্ভব।
ট্রাম্প জানিয়েছেন যে তিনি আলোচনার মুডে নেই। এই 2 মাসের আলোচনার পর ইরান চুক্তি করতে অস্বীকৃতি জানিয়েছে। তিনি সতর্ক করে দিয়েছেন যে আগামী 2 দিনে আপনারা জানতে পারবেন কি ঘটতে যাচ্ছে। বিশেষজ্ঞরা এই সংঘাতকে থ্রেশহোল্ড 1 নামে অভিহিত করছেন, যা এক নতুন ও ভয়াবহ ধরনের যুদ্ধ যেখানে একটি পারমাণবিক শক্তিধর দেশ অন্য একটি দেশকে পারমাণবিক অস্ত্র অর্জনে বাধা দিতে সামরিক শক্তি ব্যবহার করে। এই ধরনের সংঘাত ঐতিহ্যবাহী প্রতিরোধ কাঠামোর পতন ঘটায় এবং সারা বিশ্বকে অস্থিতিশীল করে তোলে। পেন্টাগনের প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ক্রমবর্ধমান সহযোগিতার প্রমাণ মার্কিন পারমাণবিক অস্ত্রকৌশলকে আরও চ্যালেঞ্জিং করে তুলেছে। চীন এবং রাশিয়া একটি যৌথ বিবৃতিতে ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিকে সমর্থন জানিয়েছে এবং 3টি দেশ মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে অবস্থান নিয়েছে। ইরান ইসরায়েল সংঘাত এখন শুধু একটি আঞ্চলিক সংকট নয়, এটি পারমাণবিক প্রতিদ্বন্দ্বিতার একটি বিপজ্জনক অধ্যায়ের সূচনা করেছে। ইরানের প্রতি ট্রাম্পের সম্পূর্ণ আত্মসমর্পণের প্রস্তাব এবং তেহরান খালি করে দেওয়ার নির্দেশ ইঙ্গিত দেয় যে আগামী 24 ঘন্টায় এই সংকট চূড়ান্ত পর্যায়ে পৌঁছাতে পারে। They gave it a 100% to destroy my country. ইরানের অভ্যন্তরে ভোল বদল করে লুকিয়ে থাকা ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের 2 সদস্যকে রোববার বন্দী করে তেহরান পুলিশ। মঙ্গলবারে তাদের ফাঁসি কার্যকর করা হয়েছে বলে জানিয়েছে ইরানের গণমাধ্যমগুলো। তবে ফাঁসি কার্যকরের আগে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ওই 2 গুপ্তচর ইরানকে বেশ কিছু গোপন তথ্য দিয়েছে। মঙ্গলবার ইসরায়েলের একাধিক গোয়েন্দা সংস্থা অফিসে ইরানের ভয়ঙ্কর হামলা এই গোপন তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে ধারণা করছেন অনেকে। ইরানে একের পর এক বড় পরিসরে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এসব হামলার পর যেন নড়ে চড়ে বসেছে ইরান। একের পর এক ইসরায়েলি গুপ্তচরদের বিরুদ্ধে অভিযান শুরু করে তারা। এই অভিযানে এবার তেহরানে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের ড্রোন তৈরির কারখানা উদ্ঘাটন করা হয়েছে, এমনই তথ্য জানিয়েছে আনাদোলো এজেন্সি। ইরান জানিয়েছে তারা রাজধানী তেহরানে ইসরায়েলি এজেন্টদের ব্যবহৃত একটি ড্রোন তৈরির কারখানা উদ্ঘাটন করেছে। তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে গ্রেফতার ব্যক্তিদের কাছ থেকে 200 কেজিরও বেশি বিস্ফোরক, 23টি ড্রোনের যন্ত্রাংশ, লঞ্চার ও অন্যান্য কারিগরি সরঞ্জাম জব্দ করা হয়। এই ভবনটি ইসরায়েলি এজেন্টরা ড্রোন তৈরি ও সংরক্ষণের জন্য ব্যবহার করে আসছিল বলে দাবি করা হয়েছে। ইরানের কর্মকর্তারা বলেছেন মোসাদের গুপ্তচররা দেশের মধ্যে সন্ত্রাসবাদী কার্যক্রম চালানোর চেষ্টা করেছিলেন, যার মধ্যে ছিল ছোট ছোট ড্রোন ব্যবহার করে বিস্ফোরক নিয়ে ইরানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা করা। ইরানের এই অভিযান এমন এক সময়ে চালানো হয়েছে যখন 13 জুন রাতে ইরানের একাধিক শহরের আবাসিক এলাকায় নজিরবিহীন বিমান হামলা চালায় ইসরায়েল। তার জবাবে ইরানও পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েলের ভূখণ্ডে, যার লক্ষ্য ছিল তেল আবিব, জেরুজালেম ও হাইফার মতো গুরুত্বপূর্ণ শহর। সংবাদ মাধ্যম প্রেস টিভি জানিয়েছে সোমবার ইরানের সুপ্রিম কোর্টে ফৌজদারি বিচারের পর আরেকজন মোসাদ গুপ্তচরের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার মধ্যে এই অভিযান চালানো হয়েছে। এর আগে ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনায় হামলা চালায়। এতে ইরানের সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়। এর জবাবে ইরান ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে পাল্টা হামলা চালায়। গত শুক্রবারও ইসরায়েল ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোতে হামলা চালায়, যাতে দেশটির সামরিক কমান্ডার ও বিজ্ঞানীরা নিহত হয়। এরপর থেকেই ইরান অভ্যন্তরীণভাবে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি গুপ্তচর বিরোধী অভিযান জোরদার করেছে।
মধ্যপ্রাচ্যে উত্তেজনার এর নতুন অধ্যায় আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়িয়েছে। পরিস্থিতি যাতে আর ঘনীভূত না হয় সেজন্য কূটনৈতিক আলোচনার আহ্বান জানাচ্ছে বিভিন্ন পক্ষ। ইরান ইসরায়েল সংঘাত বর্তমানে এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে আঞ্চলিক উত্তেজনা আর শুধু নীতিগত বিরোধে সীমাবদ্ধ নেই, বরং তার নিরাপত্তা ও স্থিতিশীলতা নিয়ে বাস্তব উদ্বেগের জন্ম দিচ্ছে। פשוט כדי להשמיד אותנו, מצהירים ומפתחים বিশেষ করে সাম্প্রতিক অভিযানে পরমাণু সংক্রান্ত উদ্বেগ বেড়ে যাওয়ায় গোটা মধ্যপ্রাচ্যই যেন এক অনিশ্চিত ভবিষ্যতের মুখোমুখি। এমন অবস্থায় ইরান ইসরায়েল সংঘাত নিয়ন্ত্রণে আনতে ঐক্যবদ্ধ হয়েছে মুসলিম বিশ্বের 21টি দেশ। নেতৃত্বে রয়েছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মিশর। تثمين دور سلطنة عمان الشقيقة في هذه المحادثات। এই দেশগুলো এক অভিন্ন বিবৃতি দিয়েছে, যেখানে শুধু শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানানো হয়নি, বরং মধ্যপ্রাচ্যে পারমাণবিক কার্যক্রম নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। তারা বলছে এই অঞ্চলে যে কোনো ধরনের পরমাণু কার্যকলাপ সমগ্র অঞ্চলের নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে এবং এটি প্রতিরোধে সম্মিলিতভাবে কাজ করা জরুরি। عن رفع العقوبات التي فرضت على بلدنا। বিবৃতিতে বলা হয়েছে যে কোনো ধরনের পরমাণু হুমকি শুধু নির্দিষ্ট পক্ষ নয়, বরং পুরো অঞ্চলের জনগণের জন্য উদ্বেগের কারণ হতে পারে। এই দেশগুলো একযোগে মধ্যপ্রাচ্যে একটি পারমাণবিক অস্ত্রমুক্ত অঞ্চল হিসেবে প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে এবং জাতিসংঘের পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে সব দেশের সক্রিয় অংশগ্রহণ চেয়েছে। এই জোটে অন্তর্ভুক্ত দেশগুলো হলো আলজেরিয়া, বাহরাইন, ব্রুনাই, কোমোরোস, জিবুতি, মিশর, গাম্বিয়া, ইরাক, জর্ডান, কুয়েত, লিবিয়া, মৌরিতানিয়া, ওমান, পাকিস্তান, কাতার, সৌদি আরব, সুদান, সোমালিয়া, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাত। এদের ভৌগোলিক অবস্থান উত্তর আফ্রিকা, মধ্যপ্রাচ্য, উপসাগরীয় অঞ্চল ও দক্ষিণ এশিয়ার বিস্তৃত অঞ্চল জুড়ে ছড়িয়ে রয়েছে, যা এই অবস্থানকে করে তোলে আরও গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক অঙ্গন থেকেও এই সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। কানাডায় অনুষ্ঠিত G7 সম্মেলনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো জানান, যুক্তরাষ্ট্র ইতোমধ্যে শান্তি ও সংযম নিশ্চিত করতে একটি কূটনৈতিক প্রস্তাব দিয়েছে। তিনি বলেন, এই মুহূর্তে সবচেয়ে বড় প্রয়োজন হলো বেসামরিক নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং সংঘাত নিয়ন্ত্রণে আনা। ম্যাক্রোর মতে ইরান ও ইসরায়েলকে অবশ্যই অবিলম্বে সংযত আচরণ করতে হবে। সংঘাত যত দীর্ঘস্থায়ী হবে ততই আন্তর্জাতিক স্থিতিশীলতা ঝুঁকির মুখে পড়বে। তাই কূটনৈতিক প্রচেষ্টাই এখন একমাত্র বাস্তব সমাধান হতে পারে। বিশ্লেষকরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে যুদ্ধ নয়, বরং মধ্যস্থতা ও সম্মিলিত কূটনৈতিক উদ্যোগই একমাত্র পথ। কারণ উত্তেজনার মাত্রা যদি বাড়তে থাকে তবে তা আঞ্চলিক সীমা ছাড়িয়ে বিশ্বব্যাপী নিরাপত্তা সংকটে রূপ নিতে পারে। এই প্রেক্ষাপটে মুসলিম বিশ্বের 21 দেশের এই উদ্যোগ একদিকে যেমন একটি শক্তিশালী বার্তা বহন করে, অন্যদিকে তা মধ্যপ্রাচ্যে কৌশলগত ভারসাম্য তৈরির সম্ভাবনাও তৈরি করছে। এখন দেখা যাক এই সম্মিলিত কূটনৈতিক অবস্থান কতটা কার্যকর হয় এবং ভবিষ্যতে তা দীর্ঘস্থায়ী শান্তির পথে কোনো নতুন পথ খুলে দিতে পারে কিনা। ইসরায়েলের গোয়েন্দা অফিসগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান, যার একটি হলো গ্লিলোড ঘাঁটিতে থাকা ইসরায়েলি সামরিক গোয়েন্দা অধিদপ্তর আমান এর লজিস্টিক সদর দপ্তর এবং অন্যটি হার্জলিয়া শহরে অবস্থিত মোসাদের অপারেশনাল কমান্ড সেন্টার। কয়েকটি সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যায়, ইসরায়েল এই হামলার খবর ধামাচাপা দিতে চাচ্ছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা ব্যর্থ। হামলার পরপরই আক্রান্ত শহর দুটিতে আতঙ্ক ছড়িয়ে পড়ে। মানুষের ছোটাছুটি, চিৎকার আর ভবনের আগুনে ধোঁয়াচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। তেহরানের রাষ্ট্রীয় টেলিভিশনের প্রতিবেদনেও জানানো হয়েছে, তেল আবিবের নিকটস্থ মোসাদ সদর দপ্তর এই ক্ষেপণাস্ত্র হামলার লক্ষ্য ছিল। প্রকৃতপক্ষে প্রকাশিত ভিডিও ফুটেজে দেখা গেছে যে গিলোলোটের সামরিক ঘাঁটিতে আমান এর একটি লজিস্টিক সেন্টার হামলার পর আগুনে পুড়ছে। হার্জলিয়ায় একটি বড় স্থাপনায় দাউ দাউ করে আগুন জ্বলতে থাকে।
এই দুটি স্থানই ইসরায়েলের জন্য অত্যন্ত স্পর্শকাতর গোয়েন্দা অবকাঠামো, যেখানে সামরিক গোয়েন্দা তথ্য প্রযুক্তি ইউনিটের প্রায় ৮,২০০ এর মতো গুরুত্বপূর্ণ সাইট এবং মোসাদের অপারেশন পরিকল্পনা কেন্দ্র অবস্থিত বলে ধারণা করা হয়। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে যে মঙ্গলবার সকালের ওই হামলায় দেশজুড়ে সাইরেন বাজানো হয় এবং বিশেষ করে তেল আবিব ও আশেপাশের বৃহত্তর গুশ দান অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইসরায়েলের তথ্যানুসারে প্রাথমিকভাবে প্রায় ২০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইরান থেকে উৎক্ষেপণ করা হয় এবং সামরিক গোয়েন্দা সূত্র চ্যানেল 12-কে জানিয়েছে যে মোট ক্ষেপণাস্ত্রের সংখ্যা ২০ থেকে ৩০টির মধ্যে হতে পারে, যার বেশ কিছু ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। হারজলিয়া, রামাত হাসারান ও রা আনানার মতো তেল আবিবের উপশহরগুলোতে বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং অন্তত ৫টি স্থানে ক্ষেপণাস্ত্রের সরাসরি আঘাতে অগ্নিকাণ্ড ও অবকাঠামো ক্ষতির ঘটনা ঘটে। হামলার পরপরই ইসরায়েল কঠোর সামরিক সেন্সরশিপ আরোপ করে। বিশেষ করে গিলিলোট এলাকায় যে গুরুত্বপূর্ণ স্থাপনায় ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে সেই তথ্য গণমাধ্যমে প্রকাশে নিষেধাজ্ঞা জারি করা হয়। কিছু হিব্রু ভাষার সংবাদ মাধ্যমে প্রাথমিকভাবে ওই হামলার স্থানের ছবি ও খবর বের হলেও সেন্সরশিপের কারণে সেগুলো দ্রুত সরিয়ে ফেলা হয়। ইসরায়েলি সামরিক বাহিনী জনসাধারণের দৃষ্টি অন্যদিকে সরাতে ঘটনাটিকে লঘু করে উপস্থাপন করার কৌশল নেয়। তারা দাবি করে যে হারজলিয়ার একটি বাস ডিপোতে ক্ষেপণাস্ত্র আঘাতের ফলে একটি খালি বাসে আগুন ধরে যায় এবং আশেপাশে সামান্য ক্ষতি হয়েছে, অর্থাৎ বড় ধরনের ক্ষতি বা গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাতের বিষয়ে কোনো উল্লেখ করা হয়নি। সরাসরি ইসরায়েলের গোয়েন্দা সদর দপ্তরে আঘাত হানার ঘটনা প্রায় নজিরবিহীন, যা প্রমাণ করে যে ইরান তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলের সবচেয়ে সুরক্ষিত স্থানেও আঘাত হানতে সক্ষম। বিশ্লেষকদের মতে আইআরজিসি এর এই সমন্বিত হামলা কেবল প্রতিশোধী নয়, বরং একটি কৌশলগত বার্তা বহন করে। এর মাধ্যমে ইরান ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্ক ও প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতাগুলো উদ্ঘাটন করতে চাচ্ছে। উদাহরণস্বরূপ, ইসরায়েলের বহু স্তরীয় আয়রন ডোম, অ্যারো ও ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থার ফাঁক বলে কয়েকটি ক্ষেপণাস্ত্র গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত করেছে, যা ইসরায়েলের জন্য ব্যাপক অস্বস্তিকর বার্তা। গোয়েন্দা কার্যালয়ে হামলা ইঙ্গিত দেয় যে ইসরায়েল ইরান সংঘাতে নতুন অধ্যায় শুরু হয়েছে, যেখানে সরাসরি সামরিক ও গোয়েন্দা কাঠামোকে লক্ষ্য করে হামলা হচ্ছে এবং উভয়ই একে অপরকে তাদের ঘরের ভিতর আঘাত করতে প্রস্তুত। তবে এই অধ্যায় কতটা বিস্তৃত হবে বা কতদিন চলবে তা হয়তো এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু স্পষ্টতই এই সংঘাতের পরবর্তী দৃশ্যপট বেশ ভীতিকর। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ট্রুথ সোশ্যালে ঘোষণা করেছেন যে আমরা এখন ইরানের আকাশসীমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছি, যা মধ্যপ্রাচ্যের উত্তেজনাকে আরও তীব্র করেছে। যুক্তরাষ্ট্র ইরানের চারপাশে সামরিক বলয় জোরদার করেছে। 2টি এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস নিমিৎ ও ইউএসএস কার্ল ভিনসন মোতায়েন করা হয়েছে, যা ইরানের প্রতিরক্ষাকে সরাসরি চ্যালেঞ্জ করছে। ইউরোপে পাঠানো হয়েছে 21টি এয়ার ট্যাঙ্কার, আর মধ্যপ্রাচ্যে বসানো হচ্ছে নজরদারি রাডার। ক্ষেপণাস্ত্র প্রতিরোধে যুক্ত হয়েছে ইউএসএস আর্লেকবার্গ ও দ্য সালিভান্স, যা ড্রোন ও ব্যালিস্টিক হামলা ঠেকাতে প্রস্তুত। ইরান বাভার 373 ও S-300 ব্যবহার করে গড়ে তুলেছে শক্তিশালী এয়ার ডিফেন্স। দেশের অভ্যন্তরে জনগণের ঐক্য ও যুদ্ধ প্রস্তুতি বেড়েছে, মিত্র রাষ্ট্রগুলোর সমর্থনও ইরানিদের মনোবল বাড়াচ্ছে। তারা এখন প্রতিরক্ষা নয়, আক্রমণাত্মক বার্তা দিচ্ছে, বিশেষ করে আকাশ ও সাইবার আক্রমণ প্রতিরোধে। খামেনির প্রতিটি ভাষণ, সমাবেশ এবং স্টেটমেন্ট পেন্টাগনের নজরে। তার হিরোইক ফ্লেক্সিবিলিটি নীতি অনুযায়ী তিনি প্রয়োজনে সাময়িক যুদ্ধবিরতি মানলেও লক্ষ্য থাকবে পারমাণবিক সক্ষমতা অর্জন। তিনি তার বক্তব্যে বারবার ইঙ্গিত দিচ্ছেন যে তেহরান লড়াইয়ে পিছু হটবে না। ইসরায়েল GBU-57 MOP বোমা ব্যবহারের জন্য যুক্তরাষ্ট্রের অনুমোদন চায়। 14 টন ওজনের এই বোমা ইরানের গোপন পারমাণবিক সাইট নাতানস ও ফোর্ডো ধ্বংস করতে পারে। ব্যবহার সম্ভব B2 বা B21 বোমাও, তবে সব নির্ভর করছে আমেরিকার সবুজ সংকেতের ওপর।
যুক্তরাষ্ট্রের আকাশসীমা নিয়ন্ত্রণ দাবিটি রাজনৈতিক ও সামরিক প্রভাব বাড়ানোর উদ্দেশ্যে হলেও বাস্তব নিয়ন্ত্রণে সীমাবদ্ধতা রয়েছে। ইরানের উন্নত এয়ার ডিফেন্স সিস্টেম এবং উচ্চ মনোবল যুক্তরাষ্ট্রের সমীকরণকে জটিল করে তুলেছে। খামেনির উপর নজরদারির পাশাপাশি কূটনৈতিক হস্তক্ষেপ এবং ভারসাম্যপূর্ণ শক্তি কাঠামো রক্ষা করাই বর্তমান উত্তেজনামূলক পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের চ্যালেঞ্জ। অন্যদিকে ইসরায়েলের মেসিভ অর্ডিন্যান্স পেনিট্রেটর ব্যবহারের উচ্চ সম্ভাবনা ইরান ইসরায়েল সংঘাতকে আরও মারাত্মক পর্যায়ে নিয়ে যেতে পারে, যা সমগ্র মধ্যপ্রাচ্যে নিরাপত্তা ও অর্থনীতিতে প্রবল প্রভাব বিস্তার করবে। যুক্তরাষ্ট্রের এই সামরিক মোতায়েনের লক্ষ্য হল ইরানের যে কোনো সামরিক হুমকি প্রতিহত করা এবং মিত্র ইসরায়েলের উপর আরও চাপ সৃষ্টি না হতে দেয়া। বিশ্লেষকরা বলছেন, বৈশ্বিক কূটনীতিক ও সামরিক বুদ্ধিমত্তার সমন্বয় এবং সমঝোতার প্রচেষ্টা ছাড়া মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠা অসম্ভব। ইরান ইসরায়েল সংঘাতের ষষ্ঠ দিন চলছে। দুই দেশের আকাশযুদ্ধ মধ্যপ্রাচ্যের সংকটকে নতুন মাত্রায় নিয়ে গেছে, যা আরও এক ধাপ উচ্চ মাত্রায় পৌঁছে দিয়েছে মার্কিন হুঁশিয়ারি। তেহরানকে নিঃশর্ত আত্মসমর্পণের হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে সাদ্দাম হোসেনের মতো পরিণতির হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল। তবে ট্রাম্প বা কোনো নেতার হুমকি ধামকিকে পাত্তা দিচ্ছে না ইরান। এমন খবরই প্রকাশ হয়েছে ইরান থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে। মঙ্গলবার আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে প্রকাশিত খবরে জানা যায়, ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুক্তরাষ্ট্রের ধৈর্য কমে আসছে, তবে আপাতত ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার কোনো উদ্দেশ্য তাদের নেই। তিনি ইরানের প্রতি নিঃশর্ত আত্মসমর্পণের আহ্বান জানান। খামেনি ইরানের কোথায় আছেন সে ব্যাপারে যুক্তরাষ্ট্রের কাছে তথ্য আছে বলেও জানান ট্রাম্প। প্রচ্ছন্ন হুমকি দিয়ে তিনি বলেন, খামেনি আপাতত নিরাপদ আছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেন, ইরানের উচিত ছিল আমি যে চুক্তিতে স্বাক্ষর করতে বলেছিলাম সেটা স্বাক্ষর করা। কি লজ্জা, কি পরিমাণ মানুষের জীবনের অপচয়। সহজ করে বলি, ইরান পারমাণবিক অস্ত্র পেতে পারে না। আমি বারবার এটা বলেছি, সবারই উচিত দ্রুত তেহরান ছেড়ে চলে যাওয়া। এর আগে ট্রাম্প এক পোস্টে বলেছিলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে যুক্তরাষ্ট্র চাইলেই হত্যা করতে পারে। কেবলমাত্র মার্কিন সেনা ও নাগরিকদের ওপর পাল্টা হামলার ঝুঁকি এড়াতে আপাতত যুক্তরাষ্ট্র তা করছে না। সামাজিক মাধ্যম ট্রুথে দেয়া এক পোস্টে ট্রাম্প লিখেছিলেন, আমরা জানি ইরানের সর্বোচ্চ নেতা কোথায় লুকিয়ে আছেন। তাকে হত্যার নিশানা করা খুব সহজ, কিন্তু তিনি সেখানে নিরাপদ। আমরা তাকে মারব না, অন্তত এখন নয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আরও লিখেছেন, কিন্তু আমরা চাই না বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হোক। আমাদের ধৈর্য ক্রমশ হ্রাস পাচ্ছে। এর কিছুদিন আগে আরেক পোস্টে তিনি বলেন, ইরানের আকাশসীমা আমাদের নিয়ন্ত্রণে। এই পোস্ট দুটির পরপরই তৃতীয় আরেকটি পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প বড় অক্ষরে লিখেন, আনকন্ডিশনাল সারেন্ডার বা নিঃশর্ত আত্মসমর্পণ। এর আগে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজও খামেনিকে হুঁশিয়ার করেছেন। তিনি বলেন, আয়াতুল্লাহ আলী খামেনির পরিণতি হতে পারে 2003 সালে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন হামলায় ক্ষমতাচ্যুত এবং পরবর্তীতে ফাঁসিতে ঝোলানো ইরাকের সাবেক প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের মতো। ইসরায়েলের শীর্ষ সামরিক কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে কাৎজ বলেন, আমি ইরানের স্বৈরশাসককে ইসরায়েলি নাগরিকদের ওপর ক্ষেপণাস্ত্র হামলা ও যুদ্ধাপরাধ চালিয়ে যাওয়ার বিরুদ্ধে সতর্ক করছি।
অন্যদিকে G7 সম্মেলনে যোগ দিয়ে কানাডা থেকে হঠাৎ ওয়াশিংটনে ফিরে যাওয়ার পথে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালেও ইরানকে নিয়ে কড়াসুরি শোনা গেছে ট্রাম্পের কণ্ঠে। তিনি বলেছেন ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি বিলোপ করে দেওয়া প্রয়োজন। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা অন্য বিশ্ব নেতাদের এসব হুমকি থামকি তেমন আমলে নিচ্ছে না ইরান, এমন খবরই প্রকাশ করেছে তেহরানের মিডিয়াগুলো। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এখনও তার অবস্থানে অনড়। ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত না করে এই সংঘাতের সাহসী জবাব দিচ্ছেন তিনি। এই মুহূর্তে বিশ্বজুড়ে নজর এখন মধ্যপ্রাচ্যে। ইসরায়েল ইরান সংঘাত শুধু দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ না থেকে ছড়িয়ে পড়ছে বিশ্ব রাজনীতিতে, আর এতে বিশ্ব তেল বাজারও চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছে। বিশেষ করে ইরান কাতার যৌথভাবে পরিচালিত বিশ্বের বৃহত্তম গ্যাস ক্ষেত্র সাউথ পার্সে হামলার পর এই অনিশ্চয়তা আরও বৃদ্ধি পেয়েছে। ইরানের রাজধানী তেহরানের উপকণ্ঠে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের সদস্যরা গোপন ড্রোন কারখানা গড়ে তুলেছিল, এমন খবর বিশ্ব মিডিয়ায় ছড়িয়ে পড়ে কিছুদিন আগেই। এবার সেই গোপন ঘাঁটি ভেঙে চুরমার করে দিয়েছে ইরান। সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভির বরাতে উঠে এসেছে চাঞ্চল্যকর এই তথ্য। প্রতিবেদনে বলা হয়, রাজধানী তেহরানের পাশের একটি 3তলা বাড়িতে অভিযান চালায় ইরানের নিরাপত্তা বাহিনী। এই বাড়িটির অভ্যন্তরে পাওয়া গেছে ড্রোনের কাঠামো, পাখা, ধাতব অংশ ও বিস্ফোরক তৈরির সরঞ্জাম। এর বেশিরভাগই ছিল ইসরায়েলি প্রযুক্তিতে নির্মিত। ভিডিও ফুটেজে দেখা যায় প্রতিটি যন্ত্রাংশ যেন প্রস্তুত ছিল একটি নতুন সামরিক মিশনের জন্য। ইরানের সরকারি কর্মকর্তারা বলছেন পুরো ভবনটি একটি পূর্ণাঙ্গ ড্রোন ও বিস্ফোরক তৈরির ঘাঁটিতে রূপ নিয়েছিল। এখান থেকেই ইরানের বিভিন্ন সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এই অভিযানের খবরে পশ্চিমা গোয়েন্দা বিশ্লেষকদের আগের একাধিক তথ্য মিলে গেছে। যুক্তরাষ্ট্র ভিত্তিক সংবাদ মাধ্যম এক্সিওস এর এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল, মোসাদের কিছু কর্মকর্তা গত 8 মাস ধরে ইরানে অত্যাধুনিক ড্রোন পাচার করছিলেন। লক্ষ্য ছিল ইরানের ক্ষেপণাস্ত্র ও পরমাণু ঘাঁটিতে নাশকতা চালানো। আর ব্রিটিশ পত্রিকা দ্য গার্ডিয়ান এক রিপোর্টে দাবি করেছিল তেহরান ও অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকায় মোসাদ এজেন্টরা আগে থেকেই অবস্থান করছিলেন। এমনকি ইরানের বিমান প্রতিরক্ষা ঘাঁটির কাছাকাছিও মোসাদ সদস্যদের গতিবিধি শনাক্ত করা গিয়েছিল। এই প্রেক্ষাপটে গত রোববার ইরানের রাজধানীতে ধরা পড়ে নাটকীয় এক দৃশ্য। শহরের ব্যস্ত সড়কে দ্রুত গতির একটি ট্রাক ধাওয়া করেন এক ইরানি গোয়েন্দা কর্মকর্তা। প্রেস টিভি জানায় ট্রাকটিতে বহন করা হচ্ছিল উন্নত প্রযুক্তির ইসরায়েলি ড্রোন। দুটি নির্ভুল গুলির মাধ্যমে ওই ট্রাক থামিয়ে দেওয়া হয়। পরে ট্রাকের ভেতর থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি যুদ্ধপ্রস্তুত ড্রোন। একই দিনে নিরাপত্তা বাহিনী ওই গোপন কারখানায় অভিযান চালিয়ে পুরো ঘাঁটি ধ্বংস করে দেয়। গোয়েন্দারা ধারণা করছেন এই কারখানাটি শুধুমাত্র ড্রোন তৈরির জন্য নয়, বরং নাশকতা ও গুপ্তচর বৃত্তির ঘাঁটিও ছিল। তবে ইরান এখনও এই অভিযানের পুরো তথ্য প্রকাশ করেনি, কেবল জানিয়েছে বিদেশি হুমকির বিরুদ্ধে তারা সর্বোচ্চ প্রস্তুতিতে রয়েছে এবং আরও বড় অভিযানের পথে এগোচ্ছে। ইরানের নিরাপত্তা সংস্থাগুলো জানিয়েছে এই গোটা অভিযানের মধ্য দিয়ে বোঝা যাচ্ছে ইসরায়েল এবং তার মিত্ররা সরাসরি ইরানের অভ্যন্তরে সক্রিয় ছিল। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকজন সন্দেহভাজন এজেন্টকেও গ্রেপ্তার করা হয়েছে।
বিশ্লেষকরা বলছেন এই অভিযান প্রমাণ করে দিয়েছে যে ইরানের ভেতরেই মোসাদ গড়ে তুলেছিল একটি নীরব যুদ্ধক্ষেত্র এবং গাজার যুদ্ধ যখন চরমে তখন ইরানকে ভেতর থেকে দুর্বল করে দেওয়ার প্রচেষ্টা চালানো হচ্ছিল। তেহরান বলছে এই ঘটনাগুলোর পেছনে রয়েছে সেই পুরনো ইসরায়েলি পরিকল্পনা যেটি গত কয়েক দশক ধরে ইরানের স্বার্থে আঘাত করতে চাইছে, কিন্তু এবার নিরাপত্তা বাহিনীর এই জবাব স্পষ্ট করে দিয়েছে যে ইরান কোনোভাবেই আর আগ্রাসন সহ্য করবে না। প্রসঙ্গত, গত শুক্রবার ভোররাতে ইসরায়েলের ড্রোন হামলায় ইরানের একাধিক শীর্ষ পরমাণু বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা নিহত হন। এর জবাবে ইরান বিশাল পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে। হামলা চালানো হয় তেল আবিব, হাইফা ও আশকেলনের মতো ইসরায়েলি শহরগুলোতে। এমনকি ইসরায়েলের উত্তরাঞ্চলেও হামলার পর বিস্ফোরণের শব্দ শোনা যায়। সরাসরি যুদ্ধের মধ্যে দাঁড়িয়ে এখন ইরান বলছে দেশের ভেতরে কিংবা বাইরে কোনো আক্রমণই আর অনাক্রম্য থাকবে না। মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও ইরানের চলমান উত্তেজনার মধ্যে যে কোনো সময় সক্রিয় হয়ে উঠতে পারে ইরান ঘনিষ্ঠ সশস্ত্র গোষ্ঠীগুলো। ইসরায়েল ঘিরে চারপাশের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এসব মিলিশিয়া বাহিনী। ইরান দ্রুত সময়ের মধ্যে এসব মিত্র গোষ্ঠীগুলোকে পুনরুজ্জীবিত করতে পারে। সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এমন আশঙ্কার কথাই তুলে ধরা হয়েছে। বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও ইরানের মিত্রদের নিয়ে বেশ সক্রিয় মন্তব্য ভাসছে। ছোট ছোট গোষ্ঠীগুলোর বাইরে ইরানের মিত্র হিসেবে বিভিন্ন সময়ে নাম এসেছে রাশিয়া, চীন, উত্তর কোরিয়া, তুরস্ক, কাতার, বাহরাইন ও পাকিস্তানের। খবরে বলা হয় গোষ্ঠীগুলো সক্রিয় হলে তা সমগ্র অঞ্চলকেই অস্থিতিশীল করে তুলতে পারে। আল জাজিরা আরও জানায়, যদিও ইরানের মিত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো চাপের মুখে আছে এবং তাদের সক্ষমতা কমেছে, তবুও তারা টিকে আছে। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র যদি সরাসরি এই সংঘাতে জড়িয়ে পড়ে বা তাদের ঘাঁটি থেকে ইরানের দিকে হামলা চালায়, তবে ইরান এর কঠোর জবাব দেবে। আর সেই জবাব কেবল সরাসরি নয়, বরং মধ্যপ্রাচ্য জুড়ে তাদের সহযোগী গোষ্ঠীগুলোকেও সক্রিয় করে দেয়া হতে পারে। গত কয়েক মাসে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহ সহ একাধিক ইরান ঘনিষ্ঠ গোষ্ঠী ক্ষতিগ্রস্ত হলেও তাদের মূল কাঠামো এখনও বিদ্যমান। বিশেষ করে ইরাকে ইরান ঘনিষ্ঠ মিলিশিয়ারা এর আগেও যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও লজিস্টিক কনভয়ে হামলা চালিয়েছে। পরিস্থিতি উত্তপ্ত হলে এসব হামলা আবার শুরু হতে পারে। এই পরিস্থিতি শুধু ইরান ও ইসরায়েলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। এর প্রভাব সিরিয়া, ইরাক, লেবানন, ইয়েমেন এমনকি উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতেও ছড়িয়ে পড়তে পারে। এটা শুধু দুই দেশের সংঘাত নয়, বরং পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা এবং স্থিতিশীলতার প্রশ্ন হয়ে দাঁড়াতে পারে বলে মন্তব্য করেছেন এক পর্যবেক্ষক। ইরান যদি তাদের আঞ্চলিক নেটওয়ার্ককে সক্রিয় করে, তবে তা মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক মানচিত্রে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করা হচ্ছে। এদিকে ইরানের সামরিক হস্তক্ষেপ নিয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ সতর্কবার্তা দিয়েছে। বুধবার সংবাদ মাধ্যম আল আরাবিয়ার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আমরা ইসরায়েলকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রকে সতর্ক করছি। কেবল সহযোগিতা নয়, সেটার চিন্তা করতেও না করা হয়েছে। সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ সতর্ক করে বলেছেন, ইসরায়েলকে সরাসরি মার্কিন সামরিক সহায়তা মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে অস্থিতিশীল করে তুলতে পারে। ইন্টারফ্যাক্স সংবাদ সংস্থা রিয়াবকভকে উদ্ধৃত করে জানিয়েছে, রাশিয়া ইসরায়েলকে এই ধরনের সহায়তা প্রদানের বিরুদ্ধে, এমনকি বিবেচনা করার বিরুদ্ধেও মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করছে। তিনি বলেছেন, মস্কো ইসরায়েল এবং ইরান উভয়ের সাথেই যোগাযোগ রাখছে।
এর আগে মঙ্গলবার রাতে ইরান সম্পর্কিত বেশ কয়েকটি বিবৃতি দিয়েছেন ট্রাম্প। এতে তিনি কোথায় খামেনি লুকিয়ে রয়েছেন তা শনাক্ত করার দাবি করেছেন। ট্রাম্প লিখেছেন, তিনি একটি সহজ লক্ষ্যবস্তু, কিন্তু সেখানে নিরাপদে আছেন। আমরা তাকে হত্যা করছি না, অন্তত এখন নয়। یعنی راه رفتن تند পোস্টে তিনি আরও উল্লেখ করেন, আমরা চাই না ক্ষেপণাস্ত্র দিয়ে বেসামরিক নাগরিক বা আমেরিকান সৈন্যদের ওপর হামলা হোক। এরপর তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, আমাদের ধৈর্য কমে আসছে। Very well, we'll see what happens. We're working on plenty of things. অন্য একটি পোস্টে ট্রাম্প বড় হাতের অক্ষরে লিখেছেন, শর্তহীন আত্মসমর্পণ। এটি তার আগের মন্তব্যের প্রতিধ্বনি, যেখানে তিনি ইরানের কাছে পূর্ণ আত্মসমর্পণ দাবি করেছিলেন। তবে এ বিষয়ে ইরানের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ট্রাম্প আরও দাবি করেন, ইরানের আকাশে আমরা এখন পূর্ণ ও সম্পূর্ণ নিয়ন্ত্রণ অর্জন করেছি। মার্কিন বাহিনী এই সংঘাতে সরাসরি জড়িত থাকার ঘোষণা করেনি, ফলে তিনি তার বিবৃতিতে আমরা বলতে কাদের বোঝাচ্ছেন তা স্পষ্ট নয়। এদিকে ইরানের পরমাণু স্থাপনায় বেশ কয়েক দফায় হামলা চালিয়েছে ইসরায়েল। দেশটি এ হামলায় ইরানের পরমাণু স্থাপনার কিছুই করতে পারেনি বলে জানিয়েছেন ইরানের পারমাণবিক শক্তি সংস্থার AOI প্রধান মোহাম্মদ এসলামি। বুধবার সংবাদ মাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। মোহাম্মদ ইসলামি বলেন, দেশের পারমাণবিক স্থাপনাগুলো ভালো অবস্থায় রয়েছে। তিনি সংস্থার কর্মীদের উচ্চ মনোবলের প্রশংসা করে বলেন, আমাদের কর্মীরা তাদের দায়িত্বে অবিচল রয়েছেন এবং নিজ নিজ দুর্গে অবস্থান করে কাজ চালিয়ে যাচ্ছেন। ইসলামি বলেন, ইরান জনগণের মধ্যে গর্ব ও শক্তি গভীরভাবে প্রথিত। তারা কখনো শক্তির কাছে নতি স্বীকার করেনি বা আত্মসমর্পণ করেনি। তিনি শত্রুপক্ষের প্রতি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, সামরিক আগ্রাসনের মাধ্যমে ইরানের বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা সম্ভব নয়।